ভোটে আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা গেলে আস্থা বাড়বে, নীলফামারীতে ইসি সানাউল্লাহ। নির্বাচনী কর্মকর্তাদের সৎ থাকার পরামর্শ। নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে, মন্তব্য বিএনপি নেতা দুদুর। সংস্কার ছাড়া নির্বাচন নয় বললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। শ্রমিক নেতা মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে খুলনা বিভাগে ট্যাঙ্ক লরি শ্রমিক ধর্মঘট, জ্বালানি তেল সরবরাহ বন্ধ। রমজানকে ঘিরে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানির হিড়িক, খাতুনগঞ্জে বেড়েছে সরবরাহ, তবে দামে কোনো প্রভাব নেই খুচরা বাজারে। নারায়ণগঞ্জে হত্যা মামলায় যুবলীগ নেতা মতিউরের 7 দিনের রিমান্ড মঞ্জুর, স্ত্রী হত্যা মামলার স্বামী নুরুলের যাবজ্জীবন কারাদণ্ড। কুষ্টিয়া যত্রতত্র অবৈধ ডায়াগনস্টিক সেন্টার, জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্ম্য, সেবা বঞ্চিত রোগীরা ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। Rainbow Paints, the color of joy. আমাদের নিউজ 24 দেশের সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ভোটে আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা গেলে আস্থা বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নীলফামারী সরকারি কলেজ হলরুমে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। বলেন, নির্বাচন খারাপ হলে শুধু নির্বাচন কমিশনারের বদনাম হয় না, সংশ্লিষ্ট সকলেরই বদনাম হয়। এ সময় নির্বাচনী কর্মকর্তাদের সৎ থাকার পরামর্শ দেন তিনি। একটা নির্বাচন খারাপ হলে পারে শুধু নির্বাচন কমিশনের দুর্নাম হয় না, দুর্নাম হয় এটার সাথে সংশ্লিষ্ট সবার। তো যখন ভাবমূর্তি নষ্ট হয়, এটার সাথে সম্পৃক্ত সবারই ভাবমূর্তি নষ্ট হয়। আমি মনে করি আমরা একটা খারাপ সময় পার করেছি এবং আমাদের সবার ভাবমূর্তি ভুলুণ্ঠিত হয়েছে খারাপ নির্বাচনের জন্য। আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করার, আর আমি নিশ্চিত সবাই এই সুযোগ গ্রহণ করবে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। যৌক্তিক সময় জাতীয় সংসদ নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির কর্মী সম্মেলনে কথা বলেন তিনি। অনুষ্ঠানে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপি সবসময় নির্বাচনমুখী দল, যে কোনো সময় নির্বাচন হলেই বিএনপি অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে অনুষ্ঠানে সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল হক, মহানগর বিএনপি সদস্য সচিব মাহফুজুন নবী ডন সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। নির্বাচন খুব গুরুত্বপূর্ণ, না হলে যে সংকটগুলো তৈরি হচ্ছে সেই সংকট থেকে দেশকে রক্ষা করা, বিতর্কে হিট করা, এটা খুব কঠিন হবে। বিএনপি তো সবসময় নির্বাচনমুখী দল, আমরা সবসময় প্রস্তুত। এ ব্যাপারে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ বিএনপি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় দল এবং আমার মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে প্রধানত দল। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রশাসনিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন চায় না বাংলাদেশ জামায়াত ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে নড়াইলে জামায়াত ইসলামীর সাবেক আমির মাওলানা নুরুন নবী জিহাদির জানাজায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মূল চেতনা ছিল একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থেকে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর, যা একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সম্ভব।
জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা, যে চেতনা ছিল, সেটাই ছিল একটা কর্তৃত্ববাদী শাসকের হাত থেকে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। আর তার উপায় হচ্ছে একটা অবাধ, একটা ফ্রি, ফেয়ার, একটা ক্রেডিবল, একটা পার্টিসিপেটরি ইলেকশন। তো সেই ইলেকশনটার জন্য পূর্ব শর্ত হলো, প্রোভাইডেড সেই ইলেকশনটা হতে হবে 14, 18, 24-এর মতো নয়, মানুষ যেন সহজে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। সকাল 8টায় শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে কর্মবিরতি শুরু করে। এ সময় তারা সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রাখে। ট্যাঙ্ক লরি শ্রমিকদের আন্দোলনের ফলে খুলনা বিভাগের 10 ও বৃহত্তর ফরিদপুরের 6 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। শ্রমিক নেতা আলী আজিমকে মুক্তি দেয়া না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা। ট্যাঙ্ক লরি শ্রমিক ধর্মঘটের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, এখনো কি শ্রমিকরা কর্মবিরতিতে আছেন কিনা এবং কি ধারণা করছেন আসলে আরো কতদিন চলতে পারে এই কর্মবিরতি? কর্তৃপক্ষ তাদের কোনো আশ্বাস দিয়েছে কিনা এখন পর্যন্ত? ধন্যবাদ সারা। আপনি জানেন যে গতকালকে বিকাল থেকেই ট্যাঙ্ক লরি যে শ্রমিক ইউনিয়নের যারা আছেন তারা এখানে কর্মবিরতি পালন করছে এবং এই কর্মবিরতির ফলে ইতিমধ্যে দূর দূরান্তের যে পাম্পগুলো আছে, অর্থাৎ পেট্রোল পাম্পগুলো আছে, সেই পেট্রোল পাম্পগুলো থেকে জ্বালানি সংকট দেখা দিয়েছে। খুলনায় 3টি যে ডিপো আছে, অর্থাৎ তেল ডিপো পদ্মা, মেঘনা, যমুনা, এখান থেকে উত্তোলন বন্ধ রয়েছে। কিছুক্ষণ আগে খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে এখানে যারা আন্দোলনরত আছেন সেই নেতাদের নিয়ে একটি বৈঠক শুরু হয়েছে এবং সেই বৈঠকে একটা সুরাহা করার জন্য চেষ্টা করা হচ্ছে। এই যে মূলত যে ঘটনাকে কেন্দ্র করে এই আজকের এই আন্দোলনটি মূলত এখানকার যে শ্রমিক ইউনিয়ন আছে, খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যে সাধারণ সম্পাদক, তাকে গ্রেপ্তারের করা একটি মামলা, যেটিকে তারা মিথ্যা মামলা দাবি করছেন। অর্থাৎ এটি পুরনো ঘটনা, কিন্তু 5 আগস্টের পরে এই মামলাটি দায়ের হয়েছে। এই মামলায় অনেকজনকে আসামি করা হয়েছে যারা এই ঘটনার সাথে যুক্ত না, এটি দাবি করছে শ্রমিকরা। ফলে এই গতকালকে যখন তাকে গ্রেপ্তার করা হয়, তারপর থেকেই শ্রমিকরা আন্দোলনে নেমেছে এবং এই সর্বশেষ যেটা আমরা খবর পেয়েছি যে ওই প্রশাসন প্রচেষ্টা চালাচ্ছে যেন এই কর্মবিরতিটা প্রত্যাহার করা হয়, কারণ শেষ মৌসুম চলছে এখন। যদি এটি অব্যাহত থাকে তাহলে কৃষকরা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ। শাহিন, আপনাকে ধন্যবাদ। রমজানকে ঘিরে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানির হিড়িক পড়েছে। দ্রুত খালাস হওয়ায় দেশের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে বেড়েছে সরবরাহ, কমেছে দামও। তবে খুচরাতে নেই তেমন কোনো প্রভাব। দিশেহারা ক্রেতারা। গত রমজানের চেয়ে এবার 1000 টাকা কমে বিক্রি হচ্ছে খেজুর। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের এমন ব্যস্ততা যেন জানান দিচ্ছে রমজান সন্নিকটে। ব্যস্ততা বেড়েছে দেশের বড় ভোগ্যপণ্যের বাজার চাকতাই খাতুনগঞ্জে। গত রমজানের চেয়ে এবার দ্বিগুণের বেশি ভোগ্যপণ্য আমদানি হয়েছে রমজানকে ঘিরে। তাই খাতুনগঞ্জে কমেছে ছোলা, ডাল, মশলা সহ সব ধরনের পণ্যের দাম। মোটামুটি প্রচুর পরিমাণ আমদানি হয়েছে। এখন ছোলার বাজারও কম, দিন ডেলি কমতেছে। এখন ধরুন এখন বর্তমান বাজারের মধ্যে নিতে গেলে আপনার ভালো মাল নিতে গেলে আপনার 92 টাকা। খাতুনগঞ্জে ভালো মানের ছোলা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি। মসুর ডাল বিক্রি হচ্ছে 90 থেকে 125 টাকা কেজি। কমেছে সব ধরনের ডালের দাম। আমদানিকারকরা বলছেন আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কম, তাই দেশের বাজারেও কমতির দিকে। রমজানে পণ্যের দাম আরো কমবে বললেন এই আমদানিকারক। সরবরাহ বেড়েছে, আমাদের যে ছোলার যে চাহিদা
রমজানে 1 থেকে 1.5 লাখ টন, তার তুলনায় অনেক বেশি আমদানি হয়েছে, যার কারণে ছোলার দাম 30 থেকে 35% কমেছে। পাশাপাশি অন্য পণ্যের দামও কমেছে। এইদিকে আমদানি শুল্ক কমিয়ে দেয় খেজুরের দাম কমছে গতবারে রমজানের চেয়ে 1000 টাকা। গত রমজানে জাইদি খেজুর ছিল 2550 টাকা, 2600 টাকা। এবার প্রথম বিক্রিতে শুরু হয়েছে 1700 টাকা, তাইলে 850 টাকা বা 900 টাকা কম পার কার্টনে, 1 কেজিতে 90 টাকা কম, তাই এটা হলো যথেষ্ট। তবে পাইকারিতে সব ধরনের পণ্যের দাম কমলেও খুচরাতে উল্টো চিত্র, বরং বেড়েছে বেশিরভাগ পণ্যের। বক্তারা বলছেন পণ্য সিন্ডিকেটের কাছে জিম্মি তারা। সারা বছরেই নিত্যপণ্যটা সরকারের নিয়ন্ত্রণে থাক এবং সাধারণ মানুষের নাগালে থাক। দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে থাকুক, যাতে ওরা শান্তিমতো রোজার রমজানের দিনটা পার করতে পারে। রমজানের আগে বাজার মনিটরিং জোরদার করার ঘোষণা জেলা প্রশাসনের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক রিপোর্টে যেমনটি দেখছিলেন যে রমজানকে ঘিরে খাতুনগঞ্জে পণ্য সরবরাহ বেড়েছে, এ বিষয়ে আরও জানবো। জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, খাতুনগঞ্জে তো পণ্য সরবরাহ বেড়েছে, তো এ বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন, কিন্তু খুচরাতে কেন তেমন কোনো প্রভাব নেই এর, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ স্যার আপনাকে। আমি খুচরা বাজারে আছি। একটু আগে আমরা খাতুনগঞ্জের বাজার বলতে যে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার, সেই বাজার ঘুরে যেমনটা দেখেছি পণ্যের কোনো কমতি নেই, যেহেতু চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য খালাস শুরু হয়েছে, যেহেতু আমদানি হয়েছে সবচেয়ে বেশি। তো একদিকে ডলার সংকটের জটিলতা কমেছে, অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে এলসি জটিলতা কমেছে। তার কারণে আমদানিকারক যারা আছে, যেহেতু সামনে রমজানের সময় কিন্তু অনেকটা ঘনিয়ে এসেছে, তো ঠিক এই সময়টার মধ্যে আমদানিকারকরা তারা আমদানি পণ্যগুলো আনার চেষ্টা করছেন। তো অনেক পণ্য এসে গেছে, আবার অনেক পণ্য কিন্তু জাহাজের মধ্যে আছে বলে আমাদেরকে জানিয়েছে আসার পথে। তো কিছুদিনের মধ্যে সরবরাহ আরও বাড়বে। আমরা দেখছি খুচরা বাজারের যে চিত্রটা আমরা দেখছি উল্টো চিত্র, যে খাতুনগঞ্জের বাজারে অনেকটা কমতে শুরু করেছে, আর খুচরা বাজারে উল্টো বাড়ছে সব ধরনের পণ্যের দাম। এই জায়গাগুলো যদি বাজার মনিটরিং করা হয়, পাইকারি বাজার আর খুচরা বাজারের মধ্যে একটা বড় ধরনের একটা তফাৎ দেখা যায় বাজারে, যেহেতু যারা ক্রেতা তারা কিন্তু খুচরা বাজার থেকে এইসব পণ্যগুলো ক্রয় করবে। তো এই জায়গায় যদি দামটা বেশি হয় তাহলে কিন্তু সবার জন্য ক্ষতি হবে। আমরা দেখছি ছোলা বিক্রি করা হচ্ছে এখানে 130 টাকা কেজিতে, আর খাতুনগঞ্জের বাজারে আমরা দেখেছি সেই ছোলা যেটি একেবারে ভালো মানের যে ছোলাটি, সেই ছোলার দাম কিন্তু আমরা দেখেছি 90 টাকা কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে মসুর ডাল থেকে নিয়ে অন্যান্য ডালের দামও কিন্তু এখানে অনেক বেশি, 20 থেকে 25 টাকা পর্যন্ত আমরা বেশি দেখছি। তবে পাইকাররা বলছেন দ্রুত সময়ের মধ্যে পণ্যের সরবরাহ আরও বাড়বে, তাহলে কিন্তু পণ্যের দাম রমজানে আরও কমবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সারার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। এর সাথে দেশের সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছে আরও খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
আমন্ত্রণ আরেকবার নিউজ 24 দেশের সংবাদে। নারায়ণগঞ্জে পৃথক 3টি হত্যা মামলায় যুবলীগ নেতা মতিউর রহমান মতির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদ শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিয়া শারমিনের আদালত পৃথক 2টি হত্যা মামলার শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সিদ্ধিরগঞ্জের মিমাই কাশারি এলাকায় স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যার মামলায় স্বামী নুরুল আলম সবুজকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। কুষ্টিয়ার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্মে অসহায় রোগীরা। অভিযোগ আছে হাসপাতালের আশপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টারগুলো এই দালালদের পৃষ্ঠপোষক। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। তবে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মাহতাব উদ্দিন লালনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিতাব আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার কালীনাথপুর গ্রামের বাসিন্দা। উন্নত চিকিৎসার জন্য এসেছিলেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। টিকিট কেটে ডাক্তারের পরামর্শ নিতে গিয়ে পড়েন দালালের খপ্পরে। তাদের গতিবিধি ধরা পড়ে নিউজ 24 এর ক্যামেরায়। প্রতিবেদকের হস্তক্ষেপে চিকিৎসা প্রার্থী সিতাব আলীকে হাসপাতালে ফিরিয়ে নিয়ে করা হয় সব পরীক্ষা। পরীক্ষা নিরীক্ষা পাইছি, হাসপাতালে পাইছি। ওই আমার এই এক্সরে আছে, উনিয়া বসে যে এখন করানি আসি, বসে চলে যখন তুই করানি আসি। এক্সরে লিখে দেয়, তারপরে এদের দেখায় করে নিয়ে দেখা নেয়। এইটাই হ্যাঁ, স্বীকার করতে ভুল করেছি। আমি ক্ষমা চাচ্ছি, আমি আর ওই ধরনের কাজ করবো না। দেখ, মাপ চাচ্ছি আপনার কাছে। আরেক স্টাফ রোগীদের দিয়ে কেনা অতিরিক্ত ওষুধ আত্মসাৎ করে ফার্মেসিতে বিক্রিতে ব্যস্ত। ধরাও পড়েন নিউজ 24 এর ক্যামেরায়। ইউজ হয় না, যদি আমাদের যা ছিঁড়ে ফেলি তো ওটা তো আমরা রেখে দিয়ে তখন আমরা রোগীর কাছ থেকে রোগীরা দেয় আমাদের টাকা 100 টাকা করে দেয়, 50 টাকা, যে আমার খুশি করে দেয়। যেটা প্রয়োজন সেটাও নিতে বলছে, আর যেটা অপ্রয়োজন সেটা আবার বারবার বলতেছে। কুষ্টিয়া সদর হাসপাতালে প্রতিদিন এরকম শত শত রোগী চিকিৎসা নিতে এসে হাসপাতালের স্টাফ আর দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন। পরীক্ষার সেবা থাকা সত্ত্বেও আমরা সেবাগুলো নিয়মিত পাচ্ছি না। দালালরা হচ্ছে আমাদেরকে ভুলভাল বোঝায় বাইরে নিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র ওদের লোকজনই কিন্তু এই ইমার্জেন্সি গেটটাকে ব্যবহার করে বিশেষ করে। মানে দালালদের যারা বিভিন্নভাবে আমরা প্রতারিত, বিরক্ত, যেটাই বলেন হচ্ছে। প্রয়োজন অপ্রয়োজনীয় সব ধরনের টেস্ট দেয়, যা ওদের যেই তুলনায় চিকিৎসার তুলনায় তাদের খরচ বেশি হয়ে যায়। দালাল আর হাসপাতালের স্টাফরা নিজেদের অপকর্মের কথা স্বীকার করলেও দিচ্ছেন নানা অজুহাত। ঠিক না, তা তো জানি ভাই, আর করবো না ভাই, অপরাধ মাফ করে দেন, আর করবো না, অন্যায় করে ফেলাইছে, আর এরকম ভুল করবো না। আর প্রাইভেট হাসপাতালের মালিকরা দালালদের পৃষ্ঠপোষকতার কথা স্বীকার করে দায় চাপালেন একে অন্যের ঘাড়ে। হাসপাতাল রোডে না শুধু, প্রত্যেকটা আমাদের একটা সময় পর্যন্ত আমাদের আগের যে সময়টা ছিল আমাদের, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আসলে এই যে দালালের ব্যবসা, কমিশন বিজনেস, এই ধরনের জিনিসগুলো আসলে হওয়ার হামেশা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাস, অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটার বিরুদ্ধে আমি অবশ্যই ব্যবস্থা নেব। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি এটা দেখাবো, এবং আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। কুষ্টিয়া সদর হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন 500 থেকে 600 রোগী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক।
2 বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি নওগাঁ পৌরসভার স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার প্রকল্প। খোলা স্থানে ময়লা ফেলায় পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে স্থানীয়দের। কবে নাগাদ প্রকল্প চালু হবে তাও জানাতে পারছে না পৌর কর্তৃপক্ষ। বাবুল আখতার রানার তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। ভাগাড়ের দুর্গন্ধে ভরা নওগাঁ শহরের বাতাস। সমস্যা নিরসনে 2018 সালে 12 কোটি টাকা ব্যয়ে স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার নামের একটি প্রকল্প হাতে নেয় পৌর কর্তৃপক্ষ। প্রকল্পের কাজ শেষ হয় 2022 সালে। 2 বছর পেরিয়ে গেলেও প্রকল্পটি চালু করতে পারেনি কর্তৃপক্ষ। এদিকে বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলা হচ্ছে ল্যান্ডফিলের পাশে উন্মুক্ত স্থানেই। আবার ল্যান্ডফিলের ডাম্পিং এলাকায় ফেলা ময়লা থেকে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করছেন শ্রমিকরা। অনেক ধরনের দুর্গন্ধ, আমাদের যা অনেক কষ্ট হয়। এখানে কলেজ আছে, আরো অন্য অন্য ইয়া আছে, আমরা যেতেই পারি না। এত দুর্গন্ধ আমাদের নিজেদের দিতে আসতে ইচ্ছা হয় না, কারণ অন্য ইয়ে আসতে পারি না, বিদায় দিতে আসতে হয় আমাদের এদিকে। আমরা নওগাঁবাসী খুবই কষ্টের মধ্যে আছি। বিশ্রী গন্ধে অতিষ্ঠ এই পথে চলাচলকারী ও স্থানীয়রা। দূষিত পরিবেশে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। খুবই দূষিত এলাকা, চিল বা কাকে এগুলা লিয়া যা সমস্ত বাড়ির একনা গাছ গোছালের উপর জ্বালিয়ে ফেলিচ্ছে। শোধনাগারটা এখনই সম্পূর্ণ করে এটার বর্জ্যগুলো যথোপযুক্তভাবে সংরক্ষণ করা হোক এবং মানুষকে এই দুর্ভোগের হাত থেকে রক্ষা দেওয়া হোক। পৌর কর্তৃপক্ষ বলছে প্রকল্পে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার যান্ত্রিক ব্যবস্থা নেই। সমস্যা সমাধানে নতুন প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় আমাদের নওগাঁ পৌরসভা অন্তর্ভুক্ত আছে। তো এই প্রজেক্টটা যদি আমাদের অনুমোদন হয়ে আসে, হ্যাঁ, মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আসে, তাহলে আমরা একটা দ্রুত আর কি এই জিনিসটা আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো মনে করে আমি মনে করি। প্রকল্পটি দ্রুত চালু করার দাবি শহরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের সংবাদের সময় আরেকটি বিরতির সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
আমন্ত্রণ একবার দেশের সংবাদে। নাটোরের গার্মেন্টস ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার মামলায় ছাত্রলীগ নেতা মাসুমকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দুপুরে মাসুমকে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিনের আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণের কারণে 5 আগস্ট ব্যবসায়ী রবিনকে অপহরণ করে সাবেক এমপি শিমুলের বাসায় আটকে রাখা হয়। পরে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনা নিহতের মামা সোহেল রানা বাদী হয়ে মামলা দায়ের করেন। পদত্যাগ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এবং সিলেট মহানগর কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল। বিকালে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পদত্যাগের কারণ তুলে ধরেন তিনি। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টি দায়িত্বশীল ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে, তাই জাতীয় পার্টির সকল দলীয় পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 1 আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিলেন তিনি। দিনাজপুরের দুস্থ অসচ্ছল নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন উপহার দিল দেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা। সকালে দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে 20 জন নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা বলেন, বসুন্ধরার মতো দেশের অন্যান্য প্রতিষ্ঠান এভাবে এগিয়ে এলে দেশ পাল্টে যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহি। বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর মাসুদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুল গফুর, পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, উপজেলা জামায়াত ইসলামীর আমির আজিজুর রহমান। সংসারে খুব অভাব অনাটন, বসুন্ধরা আমাদের এই মেশিনটা দিয়ে আমাদের অনেক সুযোগ সুবিধা করে দিছে। বসুন্ধরা আমাদের জন্য আমাদের এই সেলাই মেশিন প্রশিক্ষণ শিখাইছে এবং আমাদেরকে মেশিন দিছে, আমরা খুবই খুশি। 20টা যে সেলাই মেশিন দিল, এর ভেতর দিয়ে সে পরিবারটা কিন্তু দাঁড়াবে। এই উদ্যোগটা হলো গিয়ে টেকসই উদ্যোগ। তো বসুন্ধরা এই ধরনের উদ্যোগ নিয়েছে, এটা অনন্য একটা দৃষ্টান্ত। দেশে বৃহত্তর পুরাতন মোটরসাইকেলের সবচেয়ে বড় হাট বসে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। প্রতিদিন কয়েক কোটি টাকার বেশি কেনাবেচা হয় এ হাটে। দূর দূরান্ত থেকে মোটরসাইকেল বিক্রি করতে ও কিনতে আসেন ক্রেতা বিক্রেতারা। জামান আক্তারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি শুক্রবার জুমার নামাজের পরপরই জমজমাট হয়ে ওঠে হাট। 1.5 লাখ লোকের সমাগম হয় প্রতি হাটে। উদ্দেশ্য পছন্দের বাইক কেনাবেচা। সহজেই নিজের পছন্দের বাইক কিনতে ক্রেতারা আসেন এই হাটে। দামও সাশ্রয়ী। এখানে 10,000 টাকা থেকে 5 লাখ টাকা দামের বাইক পাওয়া যায়। পূরণ হয় সব শ্রেণীর ক্রেতার চাহিদা। আলমডাঙ্গার হাটে অনেক গাড়ি জোটে, আর এত পরিমাণ গাড়ি এখানে মনের মতো করে গাড়ি চয়েস করে নেওয়া যায়। এই হাটে সব ধরনের গাড়ি পাওয়া যায় এবং খুব কম দামে গাড়ি কেনা যায়। এটাই হচ্ছে আলমডাঙ্গার বৈশিষ্ট্য। বিক্রেতারা বলছেন, হাটের নিরাপত্তা ও পরিবেশ ভালো হওয়ায় ক্রেতা বিক্রেতা উভয়েই স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতে পারেন। এজন্য দিনে দিনে বাড়ছে এই হাটের জনপ্রিয়তা। সুজুকি এসএফ গুলো আপনার 2.5 লক্ষ টাকা, আর ইয়ামাহা এমটি আপনার 3,20,000 টাকা। গাড়ি আনিয়েছি 6টা, একটা বিক্রি হয়েছে এইসব ডিলাক্স, আর 5টা রয়েছে। সেখানে মোটামুটি ভালোই হয়। হাট কর্তৃপক্ষ বলছে 1 থেকে 1.5 কোটি টাকার কেনাবেচা হয় এই হাটে। প্রতি বছর আলমডাঙ্গা পৌরসভার আন্ডারে এই হাটটি প্রতি বছর ডাকা হয়। এবছর আমাদের হাটটি ডাকা হয়েছে প্রায় 1 কোটি টাকা মূল্যে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার ট্রাক টার্মিনালে প্রতি শুক্রবার বসে পুরাতন বাইকের এ হাট। বেলা 12টা থেকে শুরু হয়ে হাট চলে সন্ধ্যা পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের সংবাদে সময় হলো আরেকটি বিরতি। ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আমন্ত্রণ একবার দেশের সংবাদে।
ফরিদপুর ৪ সদরপুর চর ভদ্রাসন সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বেলা 11:30টায় চর ভদ্রাসন উপজেলা কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এ সময় তারা বলেন, তৎকালীন সরকার সম্পূর্ণ রাজনৈতিক কারণে আসনটি বিলুপ্ত করে। অবিলম্বে ফরিদপুর ৪ আসনটি ফিরিয়ে দিতে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান তারা। কুড়িগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায়দের মাঝে বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা ও ভ্যাকসিনেশন সেবা দেওয়া হয়েছে। সকালে সদরের ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে আয়োজনটি পরিচালনা করে ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া মিলিটারি ফার্ম লালমনিরহাট। এ সময় মিলিটারি ফার্ম লালমনিরহাটের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পীযূষ কুমার বিশ্বাস, রংপুর সেনানিবাসের AA&QMG লেফটেন্যান্ট কর্নেল আলী রাহাত আহমেদ রাশেদি সহ অন্যরা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের হাওরের মিঠা পানির মাছের সুখ্যাতি দেশ জুড়ে। হাওরের বেশিরভাগ অংশের মাছ কিশোরগঞ্জের বালিখোলা মাছ বাজার থেকে সারা দেশে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে আরো বিস্তারিত জানিয়েছেন সহকর্মী টিটু দাস। আমি এখন আছি কিশোরগঞ্জের যে বিখ্যাত মাছ বাজার, এটা হচ্ছে বালিখোলা মাছ বাজার। বালিখোলা মাছ বাজারে এখন হাওরের যে বেশিরভাগ অংশের মাছ এখানে বালিখোলা মাছ বাজার আসে এবং এটাকে এই মাছের একটা সুখ্যাতি আছে যে এটা খুবই সুস্বাদু এক মাছ এবং মিঠা পানির মাছ। এখানে আইড়, বোয়াল, দেশি রুই, কাতল, ভাইম সব প্রজাতির মাছই এখানে আসে। তবে এখন পর্যন্ত যে মাছ আসা শুরু করেছে, এই মাছ বাজারটি সকাল ভোর থেকে একদম সকাল 9টার মধ্যেই শেষ হয়ে যায়। 8:30, 8:30 এবং 9টা এর মধ্যেই মাছ বাজার শেষ হয়ে যায়। তবে এখানে যে মাছের এখন অনেক দাম, কারণ হচ্ছে মাছ এখন খুবই কম আসে এবং মাছ কম আসাতে এখানে মাছের দামটা অনেক বেড়ে গেছে। আমরা যদি একটু দেখাতে চাই যে এখানে যে মাছগুলো আছে, এখন দেশি ছোট ছোট অনেক মাছ এখানে এসেছে। মাছের যে সময়টা, এই সময়কালটা হচ্ছে কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, এই দুটি মাসে এখানে প্রচুর মাছ আসে এবং এই মাছগুলো দেশের বিভিন্ন বাজারে, বিভিন্ন জেলায় এই মাছগুলো চলে যায় এবং এখান থেকে প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকার মাছ কেনা বেচা হয়। এই মাছগুলো হচ্ছে 1,600 টাকা কেজি, 700 টাকা, 1,700 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এখন হচ্ছে আসলে মাছের আমদানিটা এখন কমে গেছে, কারণ হচ্ছে এই মাছের সময়টা হচ্ছে কার্তিক থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত। এই ছিল আমার কাছে এই বালিখোলা মাছ বাজার থেকে সব শেষ। এই ছিল নিউজ 24 দেশের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।